হ্যালো ডিয়ার, আশা করি সবাই খুব ভালো আছো আর সবাই খুব পড়াশোনাও করছো। দেখো, এর আগের একটা রিলসে তোমরা কেউ বলেছিলে যে জয়েনিং শেখাতে। এবার দেখো, জয়েনিং শেখার আগে আমাদের একটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক ক্লজটা আমাদের খুব ভালো করে শিখতে হবে। এবার দেখো, ক্লজ এমন একটা টপিক, এইটা যারা চাকরি বাকরির জন্য পড়াশোনা করছো, ডব্লিউবিসিএস হোক বা এসএসসি সিজিএল 10+2 এমটিএস, বা মনে করো যারা বোর্ড এক্সাম দেবে, বা 6, 7, 8, 9, 10, 11, 12 সমস্ত ছাত্রছাত্রীর জন্য ক্লজ এই টপিকটা এটা শিখতেই হবে। এবার দেখো, তো আমরা তাহলে শুরু করা যাক। ক্লজটা যদি তোমরা ভালো করে শিখতে পারো, তাহলে এরপরে যে জয়নিং যেটা আমরা শিখবো, জয়নিং টপিকটা, ওইটা খুব আরামসে শিখতে পারবো, খুব ইজিলি আমরা বুঝতে পারবো। আর জয়নিংটা ভালো করে বুঝতে পারলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মানে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, এই তিনটে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই তিনটেতে আমরা খুব ইজিলি একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে কনভার্ট করতে পারবো যদি আমরা ক্লজটা খুব ভালো করে শিখি। এই ক্লজটা সমস্ত স্টুডেন্টের শিখতে হবে। যারা চাকরি বাকরি পড়াশোনা করছো, তোমাদের এইখান থেকে ক্লজ থেকে ডিরেক্টলি প্রশ্ন আসবে না, কিন্তু ক্লজ যদি তুমি না জানো তাহলে অনেক প্রশ্ন তুমি সঠিকভাবে অ্যান্সার করতে পারবে না। কেমন? আচ্ছা, তাহলে ক্লজটা শিখে নি, চলো। দেখো, ক্লজ ক্লজ হলো কতগুলো ওয়ার্ডের সমষ্টি। ক্লজ হলো এমন কতগুলো ওয়ার্ডের সমষ্টি যে ওয়ার্ডগুলোর মধ্যে একটা ফিনাইট ভার্ব থাকবে, একটা ফিনাইট ভার্ব থাকবে। যদি বলা হয় ক্লজ জিনিসটা কি, ক্লজ হলো সাবজেক্ট প্লাস ভার্ব। এইটা হলো ক্লজ, এইটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব, এই কম্বিনেশন থাকতে হবে। এইখানটা ভার্ব কি, ভার্ব হচ্ছে ফিনাইট ভার্ব। ফিনাইট ভার্ব কাকে বলে? ফিনাইট ভার্ব হলো যে ভার্ব সাবজেক্ট পরিবর্তনের সাথে সাথে বা টেন্স পরিবর্তনের সাথে সাথে ওর ভার্বের ফরমেশন গুলো পরিবর্তন হয়। যেমন মনে করো, যদি আমরা এরকম একটা এক্সাম্পল নিই, রাম রাম গোস টু স্কুল। আচ্ছা, অন্য একটা এক্সাম্পল নিই। দেখো দেখো মনে করো এরকম আছে, আই ওয়ান্ট টু বাই এ বুক। ক্লজটা খুব ভালো করে শিখতে হবে। কেমন? দেখো, আই ওয়ান্ট টু বাই এ বুক, এরকম একটা সেন্টেন্স আছে। মনে করে যদি এরকম লিখি, রাম ওয়ান্টস টু বাই এ বুক। এবার দেখো, হ্যাঁ, যদি এরকম লিখি, আই ওয়ান্টেড টু বাই আই ওয়ান্টেড টু বাই এ বুক। আর এক্সাম্পল দিলাম না, এই তিনটে নিলাম। কেমন? দেখো দেখো, আই ওয়ান্ট টু বাই এ বুক, রাম ওয়ান্টস টু বাই এ বুক, আই ওয়ান্টেড টু বাই এ বুক। দেখো, এই তিনটে সেন্টেন্সে এইখানে এই ভার্ব তিনটের পরিবর্তন হয়েছে, কিন্তু দেখো টু বাই তিনটেতেই সেম আছে। এখানটা সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, সাবজেক্ট ভি1। দেখো, এইটাও সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, কিন্তু কি, এটা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের এস বাই এস যোগ হয়েছে। এইটা দেখো সিম্পল পাস্ট টেন্স হয়েছে, তো সাবজেক্ট ভি2 সিম্পল পাস্ট টেন্স হয়েছে, তাই এটা আমরা ওয়ান্টেড করেছি। ভালো করে দেখো, কিন্তু দেখো এখানটা টু বাই, এক্ষেত্রেও এই ক্ষেত্রেও টু বাই, এক্ষেত্রেও টু বাই, এক্ষেত্রে টু বাই। তো এই ভার্বটার কোনো পরিবর্তন হয়নি। এইটাকে বলবো আমরা নন ফাইনাইট ভার্ব। ফিনাইট ভার্ব আর নন ফিনাইট ভার্ব, এইটা হচ্ছে ব্যাপার। যে ফিনাইট ভার্ব এই সাবজেক্ট বা মনে করো পার্সন, ফিনাইট ভার্ব এই পার্সন বা টেন্সের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হবে, কিন্তু নন ফাইনাইট ভার্ব কখনোই পরিবর্তন হবে না, ও সবসময় সেম থাকবে। নন ফাইনাইট ভার্বকে আমরা তিনটে ভাগে ভাগ করি, কোনো কোনো বইতে চারটে ভাগে ভাগ করে। দেখো, নন ফাইনাইট ভার্বকে আমরা মূলত পার্টিসিপল, জিরান্ড আর ইনফিনিটিভ, এই তিনটে ভাগে ভাগ করি। অন্যান্য বইতে কোনো কোনো বইতে চারটে ভাগে ভাগ করে। দেখো, নন ফাইনাইট ভার্বকে তো আমরা তিনটে ভাগে ভাগ করি, জিরান্ড, পার্টিসিপল, ইনফিনিটিভ। সেই ইনফিনিটিভটা হচ্ছে এই যে টু প্লাস ভি1। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা ইনফিনিটিভ বলি। এই ইনফিনিটিভ হচ্ছে নন ফাইনাইট ভার্বের একটা পার্ট। যখন আমরা ফিনাইট ভার্ব, নন ফিনাইট ভার্বের ডিটেইলসে শিখবো, তখন আমরা এই ব্যাপারটা আরো একটু জানতে পারবো। কেমন? এখন শুধু জেনে রাখো যে ফিনাইট ভার্ব সাবজেক্ট পার্সনের পরিবর্তনের সাথে সাথে বা টেন্সের পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়, নন ফিনাইট ভার্ব কখনোই পরিবর্তন হয় না। এইবার দেখো, এবার আমাদের যেটা মূল যে টপিকটা, সেইটা আমরা ফিরে আসি। দেখো, আমরা কি জানি যে ক্লজ হলো কতগুলো ওয়ার্ডের সমষ্টি, যেখানটা সাবজেক্ট থাকবে আর একটা ফিনাইট ভার্ব থাকবে, এটা থাকতেই হবে। এইটা হলো ব্যাপার। এইবার দেখো, আমরা ক্লজকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে, দেখো দেখো ক্লজকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে মেইন ক্লজ, একটা হচ্ছে
সাব অর্ডিনেট ক্লজ, ক্লজ আরেকটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ। আগে আমরা মেইন ক্লজ শিখবো, সাবঅর্ডিনেট ক্লজ শিখবো, তারপরে কোঅর্ডিনেট ক্লজ শিখবো, আজকেই শিখবো। হ্যাঁ, দেখো এবার দেখো, মেইন ক্লজ দেখেই বোঝা যাচ্ছে ও রাজা, ও কখনো কারোর প্রতি ডিপেন্ড করবে না। মেইন ক্লজ সারা জীবন একা একা ও নিজের মানে প্রকাশ করতে পারবে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ ও কোনোদিন একা একা নিজের মানে প্রকাশ করতে পারবে না, ও সারা জীবন মেইন ক্লজের উপর ডিপেন্ড করবে। এইটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এইবার দেখো, এই সাবঅর্ডিনেট ক্লজকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আরেকটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। দেখো এবার এই অ্যাডজেক্টিভ ক্লজকে অনেক বইতে লেখা থাকে, দেখবে রিলেটিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজকে অনেক বইতে রিলেটিভ ক্লজ লেখা থাকে, অ্যাডভার্ব ক্লজকে অনেক সময় অ্যাডভার্বিয়াল ক্লজ থাকে, অ্যাডভার্বিয়াল। যাই হোক, অত ওটা আলাদা ব্যাপার। এবার দেখো, আমাদের সবসময় মনে রাখতে হবে নাউন ক্লজ সবসময় নাউনের মতো কাজ করবে। এ এ সারা জীবন নাউনের মতো কাজ করবে। এই অ্যাডজেক্টিভ ক্লজ এটা সারা জীবন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। অ্যাডভার্বিয়াল ক্লজ এ সারা জীবন অ্যাডভার্বের মতো কাজ করবে। এবার তোকে কিভাবে নাউনের মতো কাজ করবে, এ সাধারণত কোনো ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট হবে। এ সাধারণত নাউন ক্লজ সাধারণত কোনো ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্টের কাজ করবে। অন্যান্য ভাবেও নাউন ক্লজ ইউজ করা যায়, শুধু এখন এটুকু শিখে রাখো, নাউন ক্লজ কোনো ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্টের কাজ করবে। অ্যাডজেক্টিভ ক্লজ সারা জীবন অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। অ্যাডজেক্টিভ কিভাবে কাজ করে, অ্যাডজেক্টিভ সাধারণত নাউন আর প্রোনাউনকে, অ্যাডজেক্টিভ সাধারণত নাউন আর প্রোনাউনকে মডিফাই করে। তাহলে অ্যাডজেক্টিভ নাউন আর প্রোনাউনকে মডিফাই করে, অ্যাডজেক্টিভ ক্লজও কিন্তু নাউন আর প্রোনাউনকেই মডিফাই করবে। ঠিক অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের মতোই কাজ করবে। অ্যাডভার্বিয়াল ক্লজ কি করে, এ সাধারণত কি কি ইন্ডিকেট করে, কজ, CAUSE, কজ ইন্ডিকেট করে। মনে করো প্লেস, প্লেস ইন্ডিকেট করে। যখন আমরা এক্সাম্পল নেবো তখন আরো ভালো করে বুঝতে পারবো। কজ, প্লেস, টাইম, টাইম ইন্ডিকেট করে। কজ, প্লেস, টাইম। কন্ডিশন, কন্ডিশন ইন্ডিকেট করে। দাঁড়া, দেখো কন্ডিশন ইন্ডিকেট করে, কন্ডিশন ইন্ডিকেট করে, এই ইত্যাদি বিষয়গুলো ইন্ডিকেট করে। এইবার আমরা সেন্টেন্সের এক্সাম্পল নিয়ে নিয়ে আমরা দেখব কোনটা কি ক্লজ, কিভাবে কি আইডেন্টিফাই করবো। কেমন, দেখো যদি এরকম, আচ্ছা এইটা অবশ্যই তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। এইটা এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এটা তোমরা অবশ্যই প্রত্যেকে স্ক্রিনশট নিয়ে নাও। কেমন, আচ্ছা হয়ে গেছে। তারপর দেখো, হ্যাঁ এইবার আমি, এটা মুছতে হবে না, এটা জাস্ট একটু উপরে তুলে দিচ্ছি। দেখো যদি এরকম একটা সেন্টেন্স যদি লিখি, দেখো রাম, রাম ইজ এ গুড বয় হু হু গোজ টু স্কুল। এরকম একটা সেন্টেন্স আছে, ভালো করে দেখো। রাম ইজ এ গুড বয় হু গোজ টু স্কুল, এখানটা দুটো ফিনাইট ভার্ব আছে, একটা হচ্ছে গোজ, একটা হচ্ছে ইজ। এইবার দেখো, সবসময় মনে রাখবে একটা সেন্টেন্সে যতগুলো ফিনাইট ভার্ব থাকবে ততগুলো ক্লজ থাকবে। বোঝা গেল, যতগুলো ফিনাইট ভার্ব থাকবে ততগুলো ক্লজ থাকবে। এবার দেখো, রাম ইজ এ গুড বয়, এখানটা এটা একটা ফিনাইট ভার্ব, এটা একটা ফিনাইট ভার্ব। রাম হলো একটি ভালো ছেলে যে প্রতিদিন স্কুলে যায়, যে স্কুলে যায়। বাচ্চা বাচ্চা মানুষ বলতে পারবে যে এখানে সেন্টেন্সের দুটি অংশ, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। রাম হলো একটি ভালো ছেলে যে স্কুলে যায়। এবার দেখো, যদি আমরা এই সেন্টেন্সের এই অংশটা যদি না লিখি, মনে করো এই সেন্টেন্সে যদি এই অংশটি না থাকে, তাহলে রাম হলো একটি ভালো ছেলে, তো একা একের মানে প্রকাশ করতে পারছে যে রাম হলো একটি ভালো ছেলে। তো যেহেতু রাম হলো একটি ভালো ছেলে একা একা এর মানে প্রকাশ করতে পারছে, তাই এইটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো মেইন ক্লজ। আর এইটাকে কি বলবো, এইটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ।
এবার দেখো, এটা তো বুঝতে পারছো সাবঅর্ডিনেট ক্লজ। এবার সাবঅর্ডিনেট ক্লজের আন্ডারে কি এটা নাউন ক্লজ হবে, না অ্যাডজেক্টিভ ক্লজ হবে, না অ্যাডভার্বিয়াল ক্লজ হবে? ভালো করে দেখো। তো রাম ইজ এ গুড বয় হু গোস টু স্কুল এভরিডে। যে প্রতিদিন স্কুলে যায়, এ কাকে মডিফাই করছে? এই বয়টাকে মডিফাই করছে। রাম হলো একটি ভালো ছেলে যে প্রতিদিন স্কুলে যায়। যে কাকে মডিফাই করছে? বয়টাকে মডিফাই করছে। তাহলে এই ক্লজটা কাকে? এই নাউনটাকে মডিফাই করছে। তাহলে যে ক্লজ কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে আমরা কি বলি? তাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলি। তাহলে এইটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ কারণ দেখো এইটা, এই যে এই ক্লজটা এই বয়টাকে মডিফাই করছে। তাহলে যে ক্লজ কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে আমরা কি বলি? অ্যাডজেক্টিভ ক্লজ বলি। কারণ অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভের মতো কাজ করে, আর অ্যাডজেক্টিভ সবসময় নাউন আর প্রোনাউনকে মডিফাই করে। আচ্ছা, তারপরে দেখো, এইবার দেখো আমরা অন্য একটা, হ্যাঁ, তাহলে দেখো আমরা এতক্ষণ অ্যাডজেক্টিভ ক্লজ শিখলাম, এইবার আমরা অ্যাডভার্ব ক্লজ শিখবো। আচ্ছা, এটা একটুখানি উপরে তুলে দিই। দেখো অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ কি কি ইন্ডিকেট করে? দেখো অ্যাডভার্ব ক্লজ টাইম ইন্ডিকেট করে, এটা প্লেস ইন্ডিকেট করে, এটা কোনো কন্ডিশন ইন্ডিকেট করে, সিওএন, দেখো সিওএন ডিআই টিআইওএন। এইটা কোনো কজ ইন্ডিকেট করে, সিএইউএসি কজ। এইটা কোনো কন্ট্রাস্ট ইন্ডিকেট করে, সিওএন টিআরএএসটি। এবার দেখো আমরা এর এক একটা এক্সাম্পল নিয়ে করি, কেমন? দেখো টাইম, প্লেস, কন্ডিশন, কজ, কন্ট্রাস্ট, আরো কিছু ইন্ডিকেট করেও। এখন আমরা এই কটা শিখি। দেখো মনে করো যদি আমরা টাইম দিয়ে যদি এরকম একটা যদি এক্সাম্পল নিই, হোয়েন হি ওয়াজ ওয়ার্কিং, ভালো করে দেখো, হ্যাঁ, হোয়েন, হোয়েন, হ্যাঁ, হোয়েন হি ওয়াজ ওয়ার্কিং, কমা দিয়ে আই কল্ড হিম, এরকম একটা সেন্টেন্স আছে। তো বাচ্চা বাচ্চা মানুষ জানবে যে এখানে সেন্টেন্সের দুটি পার্ট আছে আর দুটি ভার্ব আছে। এক্ষেত্রে এই একটা ভার্ব, এক্ষেত্রে এই একটা ভার্ব। এবার দেখো যখন সে কাজ করছিল আমি তাকে ডেকেছিলাম। এখন তোমাকে কি কাজ, তোমাকে তোমার ডিউটি কি থাকবে? যে তুমি যখন কোনো ক্লজ আইডেন্টিফাই করবে, আগে দেখবে ক্লজ, কোনো ক্লজ আইডেন্টিফাই করার ক্ষেত্রে আগে দেখবে কটা ভার্ব আছে, এখানটা দুটো ফিনাইট ভার্ব আছে। নেক্সট তারপর দেখবে যে আমার যে সেন্টেন্সে আমি ভাগ করছি এইখানটা মনে করো এইখানটা তো পুরো ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এইখানটা এই একটা ক্লজ, এই একটা ক্লজ। এইবার দেখতে হবে যে এই ক্লজটা কি একা একা মানে প্রকাশ করতে পারছে? আমি তাকে ডেকেছিলাম, হ্যাঁ একা একা মানে প্রকাশ করতে পারছে। এইবার দেখো যদি আমরা এটা দেখি, হোয়েন হি ওয়াজ ওয়ার্কিং, যখন সে কাজ করছিল, এই যখন সে কাজ করছিল এটা তো একা একা মানে প্রকাশ করতে পারছে না। তাই এইটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ, এইটা হচ্ছে মেইন ক্লজ। এই ক্লজটা মানে ক্লিয়ার করার জন্য এই ক্লজের উপর ডিপেন্ড করছে, তাই আমরা এটাকে মেইন ক্লজ বলবো। এইবার ভালো করে দেখো, এইটা আমাদের হলো মেইন ক্লজ। এইটা যদি মেইন ক্লজ হয়, আর এইটা কি হবে? এইটা হবে হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। ভালো করে দেখো, হ্যাঁ, এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এইবার সাবঅর্ডিনেট ক্লজের আন্ডার এটা নাউন ক্লজ না অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্ব ক্লজ, এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। আমি কি বলেছিলাম? নাউন ক্লজ কিভাবে করব? নাউন ক্লজ সবসময় কোনো ভার্ব, জেনারেলি এটা নাউন ক্লজ অন্য কোনো কিছুর অবজেক্ট হতে পারে, কিন্তু আগে তুমি এটা এখন এটুকু শেখো যে নাউন ক্লজ সাধারণত কোনো ভার্বের সাবজেক্ট হবে অথবা অবজেক্ট হবে। কিন্তু এইখানে এই যে হোয়েন হি ওয়াজ ওয়ার্কিং, এইটা কোনো ভার্বের সাবজেক্ট বা অবজেক্টের কাজ করছে না, তো এটা নাউন ক্লজ হবে না। অ্যাডজেক্টিভ ক্লজ কি হবে? আমি এইমাত্র বললাম যে অ্যাডজেক্টিভ ক্লজ সাধারণত সবসময় কোনো নাউন বা প্রোনাউনের পাশে বসে ও তাকে মডিফাই করবে। এইবার দেখো এইখানে এই যে এই ক্লজটা কোনো নাউন বা প্রোনাউনের পাশে বসে তাকে মডিফাই করছে না, তাহলে এইটা অ্যাডজেক্টিভ ক্লজ হলো না। বাকি পড়ে থাকলো অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ চেনার সবথেকে শর্টকাট ট্রিক হলো আগে তুমি দেখবে এটা কি নাউন ক্লজ, যদি নাউন ক্লজ না হয় তারপর দেখবে অ্যাডজেক্টিভ ক্লজ, তারপর যদি অ্যাডজেক্টিভ ক্লজ না হয় তাহলে একটাই তো পড়ে আছে অ্যাডভার্বিয়াল ক্লজ, তাহলে ওটা হবে অ্যাডভার্ব ক্লজ। এটা তো হলো শর্টকাট ট্রিক। এইবার তাহলে আমরা যদি শিখে নিই, তাহলে দেখো হোয়েন হি ওয়াজ ওয়ার্কিং, যখন সে কাজ করছিল আমি তাকে ডেকেছিলাম। তাহলে এইটা একটা টাইম ইন্ডিকেট করছে যে আমি তাকে কখন ডেকেছিলাম, না যখন সে কাজ করছিল। তা এই কারণে এইটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ। বোঝা গেল? এইভাবে আমরা অ্যাডভার্ব ক্লজ আইডেন্টিফাই করব। যেমন যদি আরেকটা এক্সাম্পল, আচ্ছা এইটা
হ্যাঁ, এইটা যদি মনে করো কখনো যদি এইটা যদি এরকম থাকতো, মনে করো এই সেন্টেন্স যদি এরকম থাকতো যে আই, হ্যাঁ, আই কল্ড হিম হু ওয়াজ ওয়ার্কিং, আই কল্ড হিম, আই কল্ড হিম হু ওয়াজ ওয়ার্কিং। ভালো করে দেখো, আমি ডেকেছিলাম তাকে যে কাজ করছিল, এক্ষেত্রে এইটা একটা ক্লজ, এইটা একটা ক্লজ। এইটা আমি তাকে ডেকেছিলাম একা একা মানে ক্লিয়ার করতে পারছে, তো এইটা হবে আমাদের মেইন ক্লজ। আর এইটা কি হবে, এইটা হবে আমাদের সাব অর্ডিনেট ক্লজ। এইবার দেখো এই যে হু ওয়াজ ওয়ার্কিং, এই ক্লজটা ডিরেক্টলি একে মডিফাই করছে, এই কারণে এইটাকে আমরা কি বলবো, অ্যাডজেক্টিভ ক্লজ, রাইট? এইটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে দেখো হোয়েন হি ওয়াজ ওয়ার্কিং এটা টাইম ইন্ডিকেট করছিল, তাই এইটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। আর এইটা দেখো এইখানে আই কল্ড হিম হু ওয়াজ ওয়ার্কিং, এখানে হু ওয়াজ ওয়ার্কিং কাকে মডিফাই করছে, হিম কে মডিফাই করছে, যার জন্য এইটা কি হবে, এইটা সাবঅর্ডিনেট ক্লজের আন্ডারে অ্যাডজেক্টিভ ক্লজ। এইগুলো কিন্তু ভালো করে বুঝতে হবে যে কোনটা টাইম ইন্ডিকেট করছে আর কোথায় কোন ক্লজটা কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে। এগুলো কিন্তু খুব ভালো করে যদি তুমি কেয়ারফুল না থাকো তাহলে কিন্তু এটা ভুল করে বসতেই পারো, কেমন? তারপরে দেখো, আচ্ছা কন্ডিশন, যদি আমরা একটা কন্ডিশন দিয়ে যদি একটা সেন্টেন্স নিই, দেখো মনে করো, দেখো যদি কন্ডিশন, কন্ডিশন কিভাবে আমরা সেন্টেন্স নিতে পারি, মনে করো যদি এরকম একটা সেন্টেন্স থাকে, ইফ ইউ গো দেয়ার ইউ, কমা দিয়ে ইউ উইল বি পানিশড, পি ইউ এন আই এস এইচ এডি। তাহলে দেখো ইফ ইউ গো দেয়ার ইউ উইল বি পানিশড, বাচ্চা বাচ্চা মানুষ বুঝতে পারছে এই ক্ষেত্রে এইটা একটা ক্লজ আর এইটা একটা ক্লজ। এবার এইটা কি, ইউ উইল বি পানিশড, আমরা তো বলতেই পারি যে ইউ উইল বি পানিশড, এটা তো একা একা মানে প্রকাশ করতে পারছে, তাহলে এইটা কি আসবে, এইটা আসবে মেইন ক্লজ। যদি এইটা মেইন ক্লজ হয় তাহলে এইটা অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ হবে, রাইট? সাব অর্ডিনেট ক্লজ। এইবার দেখো তাহলে ইফ ইউ গো দেয়ার এটা একটা কন্ডিশন ইন্ডিকেট করছে, যদি তুমি যাও, তাহলে যখন কন্ডিশন ইন্ডিকেট করবে তখন আমরা এটাকে কি বলবো, এইটাকে আমরা বলবো অ্যাডভার্ব ক্লজ, রাইট? এইগুলো আমাদের একটু ভালো করে খেয়াল রাখতে হবে, জেনারেলি পরীক্ষায় বা আমাদের এই এর মধ্যে প্রশ্ন আসে, এর বাইরেও মাঝে মাঝে আসে, তবে এর মধ্যে একটু বেশিই আসে। এরপরে দেখো যদি আমরা কজ, কজ কজ কখন হয়, মনে করো আমি এরকম একটা সেন্টেন্স লিখছি, হি ডিড নট গো, বিইসিএইউএসি, বিকজ হি ওয়াজ ইল। ভালো করে দেখো, হি ডিড নট গো সে যায়নি কারণ সে অসুস্থ ছিল। দেখো এই ক্ষেত্রে এই একটা, এই ক্ষেত্রে এই একটা ক্লজ, হি ডিড নট গো, আমরা তো বলতেই পারি সেন্টেন্স কমপ্লিট সে যায়নি, তাহলে এইটা যদি একা একা মানে ক্লিয়ার করতে পারে এইটা মেইন ক্লজ। এইটা বিকজ হি ওয়াজ ইল, আচ্ছা কখন এরকম বলি নাকি যে কারণ সে অসুস্থ ছিল, তাহলে কারণ সে অসুস্থ ছিল এটা একা মানে প্রকাশ করতে পারছে না, যেহেতু একা একা মানে প্রকাশ করতে পারছে না এর উপর ডিপেন্ড করছে, তাই আমরা এইটাকে কি বলবো, এইটাকে আমরা বলবো সাব অর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের আন্ডারে কি আসবে, সাবঅর্ডিনেট ক্লজের আন্ডারে এইটা অ্যাডভার্ব ক্লজ আসবে, অ্যাডভার্ব ক্লজ আসবে। অ্যাডভার্ব ক্লজ কারণ কেন আসবে, কারণ এ একটা কজ ইন্ডিকেট করছে, কারণ ইন্ডিকেট করছে, তো যখন কারণ ইন্ডিকেট করে তখন আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ, তখন যখন কারণ ইন্ডিকেট করে তখন তাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলে থাকি। তাহলে বোঝা গেল, ফার্স্ট তুমি চেক করবে ওই ক্লজটা, ফার্স্ট তুমি চেক করবে কোনটা মেইন ক্লজ কোনটা সাবঅর্ডিনেট ক্লজ, তারপরে তুমি চেক করবে যে যেটা সাবঅর্ডিনেট ক্লজ হলো সেটা কি নাউন ক্লজ কিনা, অ্যাডজেক্টিভ ক্লজ কিনা, অ্যাডভার্বিয়াল ক্লজ কিনা। নাউন ক্লজ তুমি কি করে চিনবে, কোনো ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট হবে, সাধারণত এটাই হয়। অ্যাডজেক্টিভ ক্লজ তুমি কি করে চিনবে, অ্যাডজেক্টিভ ক্লজ অ্যাডজেক্টিভ ক্লজ সবসময় কোনো নাউন বা প্রোনাউনকে ডিরেক্টলি ওর পাশে বসে ওকে মডিফাই করবে। আর অ্যাডভার্বিয়াল ক্লজ কি কি হয়, যাতে কোনো কন্ডিশন ইন্ডিকেট করবে, প্লেস ইন্ডিকেট করবে, টাইম ইন্ডিকেট করবে, কন্ট্রাস্ট ইন্ডিকেট করবে, কজ ইন্ডিকেট করবে, এরকম ক্ষেত্রে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ করে থাকি। আচ্ছা কন্ট্রাস্টের একটা এক্সাম্পল নিই, কেমন? দেখো কন্ট্রাস্টের, কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট মানে কি, কন্ট্রাস্ট মানে হচ্ছে বিপরীত কোনো কিছু, হ্যাঁ, যেটাকে আমরা বলি তার এগেইনস্ট, কন্ট্রাস্ট এর বিপরীত কিছু। যেমন মনে করো যদি এরকম একটা সেন্টেন্স থাকে, দো, THOUGH, দো হি,
দেখো, দো হি ওয়াজ ইল, কমা দিয়ে হি কেম হেয়ার। ভালো করে দেখো, হ্যাঁ, বাচ্চা বাচ্চা মানুষ বুঝতে পারছে এইটা একটা ক্লজ, এইটা একটা ক্লজ। হি কেম হিয়ার একা একা মানে প্রকাশ করতে পারে, তাই এটাকে কি বলবো আমরা, এইটাকে মেন ক্লজ বলবো। দো হি ওয়াজ ইল, যদিও সে অসুস্থ ছিল, তাহলে এটা তো একা একা মানে প্রকাশ করতে পারছে না। এটা কখনো কোনো সেন্টেন্স এরকম হয় না যে যদিও সে অসুস্থ ছিল, এরকম তো হয় না সেন্টেন্স। তাই এইটাকে আমরা কি বলবো, এইটাকে আমরা বলবো, এইটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। যেহেতু এই একা একা মানে প্রকাশ করতে পারছে না, সাবঅর্ডিনেট ক্লজের আন্ডারে আসবে সাবঅর্ডিনেট। সাবঅর্ডিনেট ক্লজের আন্ডারে কি ক্লজে, দেখো এটা যদিও সে অসুস্থ ছিল, তবু এই কমা দিলে তবু হয়ে যায়, তবু সে এখানে এসেছিল। এইটা ওর বিপরীত একটা বিপরীত, এটা ওর বিপরীত জিনিস ইন্ডিকেট করছে, এই ক্লজটা বিপরীতে যাচ্ছে। তো যখন বিপরীতে যায় কন্ট্রাস্ট আসে, আমরা তাহলে এইটাকে বলবো যে কন্ট্রাস্ট ইন্ডিকেট করছে, তাই আমরা এটাকে কি বলবো, অ্যাডভার্ব ক্লজ বলবো। অ্যাডভার্ব ক্লজ যখন এইটার বিপরীতে যাবে, এইটাই যখন বিপরীতে যাবে, তখন আমরা এই সেইটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ ইন্ডিকেট করি, যেটাকে কন্ট্রাস্ট বলা হয়। কেমন? আচ্ছা, তো এই যে গেল আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা এইবার একটুখানি নাউন ক্লজ শিখে নিই, রাইট? দেখো, নাউন ক্লজটা খুব ইজি ব্যাপার, ভালো করে দেখো। আচ্ছা, আমরা কি জানি, আমরা সাধারণত জেনে থাকি এটা, যে নাউন ক্লজ, নাউন ক্লজ এটা সবসময় নাউনের মতো কাজ করবে, যেটা যেটা কোনো ভার্বের হয় সাবজেক্ট হবে অথবা অবজেক্ট হবে। এবার ব্যাপারটা কিরকম দেখি, মনে করো যদি এরকম একটা সেন্টেন্স লেখা হয়, আই নো দ্যাট দ্যাট হি ইজ অনেস্ট, এরকম একটা প্রশ্ন আছে, যে আমি জানি যে সে সৎ। তাহলে আমি জানি যে সে সৎ, তাহলে দেখো এখানটা বাচ্চা পাঠের মানুষ বুঝতে পারছে যে এইটা কি একটা ক্লজ, এইটা একটা ক্লজ। তাহলে দেখো আমি জানি, এটা তো সেন্টেন্স হয়, এটা সাবজেক্ট ভার্ব প্লেন, বোঝা যাচ্ছে আমি জানি। তাহলে এইটা যেহেতু একা একা মানে প্রকাশ করতে পারছে, তাই এইটা হলো মেইন ক্লজ। দ্যাট হি ইজ অনেস্ট, এইটা কখনো একা একা মানে প্রকাশ করতে পারে না, যে সে সৎ এরকম কোনো মানে প্রকাশ করতে পারে না। এইটা মানে প্রকাশ করার জন্য এইটার উপর ডিপেন্ড করে। যদি বলা হয় আমি জানি যে সে সৎ, তখন এইটার একটা মানে আসে, রাইট? তো দেখো এইটা যেহেতু এইটার উপর ডিপেন্ড করছে, তাই আমরা এইটাকে কি বলবো, এইটাকে বলবো সাব অর্ডিনেট ক্লজ। দেখো, আমরা এইটাকে বলবো সাব অর্ডিনেট ক্লজ। এইবার ভালো করে দেখো, আমি জানি যে সে সৎ, যদি তুমি এই ভার্বটাকে প্রশ্ন করো যে আমি কি জানি, কি জানি, তার অ্যান্সার আসে যে সে সৎ, তাহলে এই ভার্বের অ্যান্সার আসছে এইটা। তাহলে যখনই কোনো ভার্বের অ্যান্সার হিসেবে কিছু আমরা পাই, তাহলে সেইটাকে আমরা কি বলি, সেইটাকে আমরা অবজেক্ট বলি। তাহলে দেখো এই ক্লজটা এই ভার্বের অবজেক্টের মতো কাজ করছে, এই কারণে এই ক্লজটাকে আমরা কি বলবো, এই ক্লজটাকে আমরা নাউন ক্লজ বলবো। এইভাবে আমরা নাউন ক্লজ চিনবো। কেমন? আচ্ছা, আরেকটা এক্সাম্পল নিই, যেখানটা যেখানটা সাবজেক্ট হিসেবে আছে। দেখো, দেখো নাউন ক্লজ আমরা কি জানি, সাবজেক্ট অথবা অবজেক্ট দুটো ভাবেই কাজ করতে পারে। সাবজেক্ট হিসেবে হতে পারে কিরকম, মনে করো হোয়াট হি সেড ইজ নোন টু মি। ভালো করে দেখো, হোয়াট হি সেড, দেখো এইখানটা এইটা তো একটা ফিনাইট ভার্ব, তো এইটা একটা ক্লজ। ইজ নোন টু মি, এক্ষেত্রে এইটা একটা ক্লজ হয়। এইবার ভালো করে দেখো, দেখো ভালো করে, হোয়াট ই সেড ইজ নোন টু মি, তাহলে এইখানটা কি, এইখানটা এই এই যে সে যেটা বলেছিল, আচ্ছা কখনো এরকম হয় না, সে যেটা বলেছিল, তাহলে এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এইটা মেইন ক্লজ। কিন্তু দেখো ভালো করে দেখো, এইটা এই ভার্বের সাবজেক্ট হয়ে কাজ করছে, এইটা এই ভার্বের সাবজেক্ট হয়ে কাজ করছে, হোয়াট ইজ সেড, তো এটা যেহেতু এই ভার্বের সাবজেক্ট হয়ে কাজ করছে, তাই এইটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। তো অবশ্যই বলবো, কারণ একা একা মানে প্রকাশ করতে পারছে না, সাবঅর্ডিনেট ক্লজ। এইবার দেখো অর্ডিনেট ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, তার আন্ডারে কি আসবে, তার আন্ডারে আসবে এটা নাউন ক্লজ। বোঝা গেল? তার আন্ডারে আসবে এটা নাউন ক্লজ, এটা এই ভার্বের সাবজেক্টের কাজ করছে। তাহলে বোঝা গেল, এইভাবে আমরা নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা প্র্যাকটিস করব। কেমন? আচ্ছা, দেখো কোঅর্ডিনেট ক্লজ, মনে করো এরকম একটা সেন্টেন্স লিখছি,
আই নো রাম, আমি রামকে জানি, অ্যান্ড হি উইল হি উইল হেল্প ইউ। খুব ভালো করে দেখবে কোঅর্ডিনেট ক্লজ। দেখো, আমি রামকে জানি এবং সে তোমায় সাহায্য করবে। যদি এই সেন্টেন্সে দুটি ক্লজ, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। এবার দেখো, আই নো রাম, আমি রামকে জানি, আর একটা হচ্ছে হি উইল হেল্প ইউ, যে তোমায় সাহায্য করবে। এই দুটোই কিন্তু মেইন ক্লজের মতো কাজ করছে, রাইট? আমি রামকে জানি, এটা তো এর একা একা মানে প্রকাশ করতে পারছে, আমি রামকে জানি, তো ব্যাস, এটা মেইন ক্লজ। হি উইল হেল্প ইউ, সে তোমাকে সাহায্য করবে, এটাও একা একা মানে প্রকাশ করতে পারছে, তাহলে এটাও মেইন ক্লজ। এইবার দেখো, যখন মনে রাখবে সবসময়, যখন কোনো সেন্টেন্সে দুটি মেইন ক্লজ এইভাবে বসবে এবং মাঝখানে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন, মাঝখানে এরকম একটি কোঅর্ডিনেটিং কনজাংশন বা কোঅর্ডিনেট কনজাংশন এরকম বসবে, বসে দুটো মেন ক্লজকে একত্রে বসে একটা সেন্টেন্সে মানে ক্লিয়ার করতে সাহায্য করবে, তখন আমরা এই দুটি ক্লজকে কোঅর্ডিনেট ক্লজ বলি। সোজা সাপটা কথা বলতে গেলে কি বলা যেতে পারে, যে যখন এরকম দুটি মেন ক্লজ, এখানে দুটি মেন ক্লজ আছে, এই দুটি মেন ক্লজ একটা কনজাংশন দিয়ে যুক্ত হয়েছে, এবং দুটি মেন ক্লজ, মনে রাখবে কিন্তু দুটি মেন ক্লজ, এইটাও মেন ক্লজ, এইটাও মেন ক্লজ। তো যখন দুটি মেন ক্লজ একটা কনজাংশন দিয়ে যুক্ত হবে এবং তারা একটা সঠিক মানে প্রকাশ করবে, তখন এই দুটি মেন ক্লজকে আমরা বলবো কোঅর্ডিনেটিং ক্লজ। কো হ্যাঁ, কোঅর্ডিনেট ক্লজ। বোঝা গেল? আবারও বলি, যখন কোন সেন্টেন্সে এরকম দুটি মেন ক্লজ এরকম ভাবে বসবে এবং একটা কনজাংশন দিয়ে জয়েন করা হবে, তো এবং একটা সঠিক মানে প্রকাশ করবে, তখন এই দুটি মেন ক্লজকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। বোঝা গেল? কোঅর্ডিনেট ক্লজের কোনো ক্লাসিফিকেশন নেই, কোঅর্ডিনেট ক্লজ সারা জীবন এরকম কনজাংশন ক্যারি করবে, আর এরকম দু সাইডে দুটো মেন ক্লজ থাকবে। ব্যাস। এবার দেখো, এইবার আমরা কয়েকটা এক্সাম্পল নেব, এক্সাম্পল নিয়ে আইডেন্টিফাই করা শিখবো, তারপরেই ছুটি। দেখো, পে অ্যাটেনশন টু হোয়াট আই সে। খুব ভালো ব্যাপার। দেখো, এইখানটা দুটি ভার্ব আছে, ফিনাইট ভার্ব আছে, পে একটা, সে একটা। অনেকে ভাবতে পারে যে পে এর সাবজেক্ট কি, অ্যাকচুয়ালি এখানটা পে এর সাবজেক্ট হিডেন আছে। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। মনে করো যদি এরকম একটা সেন্টেন্স লেখা হয়, ভালো করে দেখো, এটা অন্য একটা বিষয়। মনে করো ওপেন দ্য ডোর, এইটাও কারেক্ট। আর যদি বলা হয় ইউ ওপেন দ্য ডোর, এইটাও কারেক্ট। এইটা আসে অ্যাসার্টিভে, এইটা আসে ইম্পারেটিভে, রাইট? ভার্বের এখানে। কিন্তু এইখানটা, এই যে এইখানটা, এই জায়গাটা ইউ থাকে, এই জায়গাটা ইউ থাকে। আমরা লিখি না ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে আগে ভার্ব দিয়ে শুরু হবে, এইটা আমরা কখনোই লিখি না, রাইট? এই জিনিসটা আমরা কখনোই লিখি না, আমরা ডিরেক্টলি ওপেন দ্য ডোর। এই দুটোর পার্থক্য কি হয় দেখো, যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স যখন আমরা লিখি, তো যদি বলা হয় দরজাটা খোলো, জেনারেল সেন্সে বলা হচ্ছে। আর যদি যখন বলা হয় তুমি দরজাটা খোলো, তখন ওকে ওই সাবজেক্ট যাকে আমরা বলছি তার প্রতি খানিকটা হলো একটুখানি অর্ডার বা একটুখানি তাকে প্রেসার দিয়ে বলা হচ্ছে, না তুমি দরজাটা খোলো। এইটা হচ্ছে তুমি দরজাটা খোলো, এইটা যদি আমরা করি, দেখো, এইটা যদি আমরা করি তা তুমি দরজাটা খোলো, আর এখানে যে তুমি দরজাটা খোলো, ঠিক এরকমই বলা হয়। এইটা হচ্ছে এই এই দুটি সেন্টেন্সের কনস্ট্রাকশনের পার্থক্য, মানের পার্থক্য। এটা তো ইম্পারেটিভ, এটা হচ্ছে অ্যাসার্টিভ। আচ্ছা, এরপর আমরা দেখি, ওইটাই দেখি। দেখো, দেখো, পে অ্যাটেনশন টু হোয়াট আই সে। এইখান থেকে, আচ্ছা, পে অ্যাটেনশন টু হোয়াট আই সে, এই ক্ষেত্রে এইটা একটা জিনিস, আর একটা হোয়াট আই সে এটা একটা জিনিস, অর্থাৎ এইটা একটা ক্লোজ, এটা একটা ক্লোজ। ভালো করে দেখো, যে যদি বলা হয় পে অ্যাটেনশন টু হোয়াট আই সে, এইটা এইটা কি ক্লোজ? যদি মনে করো এই এই অংশটা নেই, এই অংশটা নেই, শুধু আছে হোয়াট আই সে, হোয়াট আই সে। তো হোয়াট আই সে এটা কখনো একা একা মানে প্রকাশ করতে পারে না, হোয়াট আই সে আমি যেটা বলছি এরকম। তো হোয়াট আই সে আমি যেটা বলছি, হোয়াট আই সে কখনো একা একা মানে প্রকাশ করতে পারে না। কিন্তু যদি বলে পে অ্যাটেনশন, মনোযোগ দাও, এটা কিন্তু একা একা মানে প্রকাশ করতে পারে। এইটাকে আমরা কি বলবো? মেইন ক্লজ বলবো। যেহেতু ও একা একা মানে প্রকাশ করতে পারছে, এইটা একা একা মানে প্রকাশ করতে পারছে না, এইটাকে আমরা কি বলবো? এইটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ।
বোঝা গেল? সাবঅর্ডিনেট ক্লজ। এইটা যদি সাবঅর্ডিনেট ক্লজ হয় তাহলে এটা কিসের ক্লজ আসবে? নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কি আসবে? দেখো এটা নাউন ক্লজের আন্ডার আসবে। কারণ কি? কারণ পে অ্যাটেনশন টু এই ভার্বের অবজেক্ট হয়ে কাজ করছে, তাই এটাকে আমরা বলবো নাউন ক্লজ। বোঝা গেল? এটা এই ভার্বের অবজেক্ট। পে অ্যাটেনশন টু হোয়াট আই সেড, আমি যেটা বলছি সেটা মনোযোগ দাও। কি তাহলে এই ভার্বে কি? এই ভার্বের এটা অবজেক্ট হয়ে কাজ করছে, তাই এইটা কি হবে? নাউন ক্লজ। পে অ্যাটেনশন টু হোয়াট আই সে। এইটা আরেকটা ব্যাপার মনে রাখবে, সাবঅর্ডিনেট ক্লজ সবসময় এরকম একটা লিঙ্কার দিয়ে শুরু হবে সারা জীবন। সাবঅর্ডিনেট ক্লজ সারা জীবন এরকম একটা লিঙ্কার দিয়ে তারপর আমাদের ক্লজটা শুরু হবে। দেখো, when I called him, যখন আমি তাকে ডেকেছিলাম, he was studying, সে পড়াশোনা করছিল। দেখো এবার, দেখো when I called him, এইটা এটা শর্টকাট ট্রিক কি? এটা একটা এরকম লিঙ্কার দিয়ে শুরু হচ্ছে, এটা শর্টকাটই যে যে লিঙ্কার দিয়ে শুরু হচ্ছে, লিঙ্কার ওয়ার্ড দিয়ে শুরু হচ্ছে, তাই এটা চোখ কান বুঝে আমরা এটা সাবঅর্ডিনেট ক্লজ বলবো। কিন্তু অরিজিনাল নিয়মটা কি হয়? দেখো, when I called him, যখন আমি তাকে ডেকেছিলাম, he was studying। আচ্ছা, যদি এটা তো একা একা মানে প্রকাশ করতে পারছে না যে when I called him, যখন আমি তাকে ডেকেছিলাম, এরকম হয় নাকি যে যখন আমি তাকে ডেকেছিলাম, এতে একা একা মানে প্রকাশ করতে পারছে না। এর মানে প্রকাশ করার জন্য ওকে একে ক্যারি করতে হচ্ছে, এর সাহায্য নিতে হচ্ছে, তাই আমরা এইটাকে বলবো মেইন ক্লজ। কিন্তু দেখো, এ কিন্তু একা একা মানে প্রকাশ করতে পারে, হি ওয়াজ স্টাডিং, সে পড়াশোনা করছিল। তাহলে এ যেহেতু একা একা মানে প্রকাশ করতে পারে, তাই এটাকে আমরা বলবো মেইন ক্লজ। এ একা একা মানে প্রকাশ করতে পারছে না, তাই এটা কোনো সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের আন্ডারে কি ক্লজ আসবে? এইটা আসবে অ্যাডভার্বিয়াল ক্লজ। এইটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। কেন অ্যাডভার্বিয়াল ক্লজ? এটা একটা টাইম ইন্ডিকেট করছে, যখন সে পড়াশোনা করছিল। যখন সে পড়াশোনা করছিল, এটা একটা টাইম ইন্ডিকেট করে। আর এটাতে মেন ক্লজ, মেন ক্লজে কোনো ক্লাসিফিকেশন হয় না। তারপর দেখো, দিস ইজ দ্য ম্যান হুম ইউ স, এইটা হলো সেই মানুষ যাকে তুমি দেখেছিলে। ভালো করে দেখো, তাহলে দিস ইজ দ্য ম্যান, এটা হলো একটা মানুষ, হুম ইউ স, যাকে তুমি দেখেছিলে। সারা জীবন মনে রাখবে, সাবঅর্ডিনেট ক্লজ কোন একটা লিঙ্কার ওয়ার্ড ও লিঙ্কার ওয়ার্ডকে আগে বসাবে। সাবঅর্ডিনেট ক্লজ ওটা লিঙ্কার ওয়ার্ড দিয়ে শুরু হয়। তাহলে সেই দিক থেকে বিচার করলে এটা কি হলো? এটা সাবঅর্ডিনেট ক্লজ। কিন্তু ভালো করে দেখো, যদি এটা সাবঅর্ডিনেট ক্লজ, আচ্ছা ভালো করে দেখো, আচ্ছা হুম ইউ স, যাকে তুমি একে একা মানে প্রকাশ করতে পারছে? হুম ইউ স, যাকে তুমি দেখেছিলে। এ তো একা মানে প্রকাশ করতে পারছে না, যাকে তুমি দেখেছিলে। হ্যাঁ, কি তারপর কি ব্যাপারটা কি? তো হুম ইউ স, তুমি যাকে তুমি দেখেছিলে, হচ্ছে না মানে ক্লিয়ার? ইয়ে মানে ক্লিয়ার করার জন্য কার প্রতি ডিপেন্ডেন্ট করছে? এই ক্লজটার উপর ডিপেন্ড করছে, দিস ইজ দ্য ম্যান। কিন্তু দিস ইজ দ্য ম্যান এ কিন্তু একা মানে প্রকাশ করতে পারে, এইটাই হলো সেই মানুষটা। তাহলে এইটা কি আসবে? এইটা আসবে মেইন ক্লজ। আচ্ছা, যদি এইটা মেইন ক্লজ আসে, এইটা যদি সাবঅর্ডিনেট ক্লজ হয়, তাহলে এবার দেখতে হবে সাবঅর্ডিনেট ক্লজের আন্ডারে কি ক্লজ আসবে। দেখো, দিস ইজ দ্য ম্যান হুম ইউ স, এ কোথাও না কোথাও এই ক্লজটা কাকে মডিফাই করছে? এই ম্যানটাকে মডিফাই করছে। এইটা হলো সেই মানুষটা। দেখো, এইটা হলো সেই মানুষটা যাকে তুমি দেখেছিলে। তো যাকে তুমি কাকে দেখেছিলে? মানুষটাকে দেখেছিলে। তাহলে এই মানুষটাকে এই ক্লজটা মডিফাই করছে, তাই এইটাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। বোঝা গেল? যখন কোনো ক্লজ কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, তাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ ক্লজ। আর অ্যাডজেক্টিভ ক্লজ সারা জীবন এরকম কোনো নাউন বা প্রোনাউনের পাশেই বসবে। ওকে, তারপরে প্রশ্ন দেখো। দেখো, আই নো দ্যাট হি উইল হেল্প মি, আমি জানি যে সে সে আমি জানি যে সে সাহায্য করবে আমাকে। আই নো দ্যাট হি উইল হেল্প মি। দেখো, বাচ্চা বাচ্চা মানুষ জানে এইটা একটা ক্লজ, দ্যাট হি উইল হেল্প মি এটা একটা ক্লজ। আমরা কি জানি? সাবঅর্ডিনেট ক্লজ সবসময় কোনো লিঙ্কার ওয়ার্ড নিয়ে বসবে, তাহলে এইটা কি? এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। দ্বিতীয় কথা হলো, এ কখনো একা একা মানে প্রকাশ করতে পারছে না যে যে সে আমাকে সাহায্য করবে। যে সে আমাকে সাহায্য করবে একা একা মানে প্রকাশ করতে পারে না। এইটা কি হলো? এইটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। বোঝা গেল? এটা সাবঅর্ডিনেট ক্লজ। যদি এটা সাবঅর্ডিনেট ক্লজ হয়, আর এইটা তাহলে কি? অবশ্যই এইটা অবশ্যই মেইন ক্লজ হবে। এইবার দেখো, এইটা যদি সাবঅর্ডিনেট ক্লজ হয়, তাহলে কি ক্লজ আসবে? দেখো, এটা আমি জানি যে সে আমাকে সাহায্য করবে। তুমি কি জানি? সে আমাকে সাহায্য করবে, তাই এইটা নাউন ক্লজ হবে। নাউন ক্লজ হবে। কেন নাউন ক্লজ? কারণ এই ক্লজটা এই ভার্বের অবজেক্ট হয়ে কাজ করছে। যখন কোনো ক্লজ কোনো সাবজেক্ট বা অবজেক্ট হয়ে কাজ করবে, তখন সেটাকে আমরা নাউন ক্লজ বলবো। তারপরে প্রশ্ন দেখো,
পাঁচেরটা, হি ইজ মাই ফ্রেন্ড হু ইজ কলিং ইউ, সে সে হলো আমার বন্ধু যে তোমাকে ডাকছে। সবসময় আমরা জানি সাবঅর্ডিনেট ক্লজ কোনো লিঙ্কার ওয়ার্ড নিয়ে বসবে, তো এইটা কি, এইটা অবশ্যই সাবঅর্ডিনেট ক্লজ। এইটা দেখো শর্টকাট ট্রিক। অরিজিনাল নিয়মটা কি হয় দেখো, হি ইজ মাই ফ্রেন্ড হু ইজ কলিং ইউ, সে হলো আমার বন্ধু যে তোমাকে ডাকছে। আচ্ছা, যে তোমাকে ডাকছে এটা তো কখনো একা একা সেন্টেন্সে মানে প্রকাশ করতে পারে না, যে তোমাকে ডাকছে এটা একা একা তো মানে প্রকাশ করতে পারছে না। তাহলে এইটা কি হলো, এর মানে প্রকাশ করার জন্য কার উপর ডিপেন্ড করছে, এই ক্লজটার উপর ডিপেন্ড করছে। তো যে ক্লজ নিজের মানে প্রকাশ করার জন্য অন্য ক্লজের উপর ডিপেন্ড করে, সেই ক্লজটাকে তোমরা বলো সাবঅর্ডিনেট ক্লজ। এইবার দেখো, হি ইজ মাই ফ্রেন্ড, সে হলো আমার বন্ধু, এত একাকের মানে প্রকাশ করতে পারছে, হি ইজ মাই ফ্রেন্ড। তাহলে এইটাকে আমরা কি বলবো, এইটাকে আমরা বলবো, দেখো হি ইজ মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু, এত একা মানে প্রকাশ করতে পারছে, এইটা কি, এইটা হলো মেইন ক্লজ, এইটা সাবঅর্ডিনেট ক্লজ। এবার ভালো করে দেখো, হি ইজ মাই ফ্রেন্ড যে তোমাকে ডাকছে, যে তোমাকে ডাকছে কাকে মডিফাই করছে, একদম ডিরেক্টলি এই ফ্রেন্ড কি মডিফাই করছে, এই ফ্রেন্ড কি নাউন। তাহলে যখন কোনো ক্লজ কোনো নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, সেই ক্লজকে আমরা কি বলি, সেই ক্লজকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলি, রাইট। এর থেকে সহজ জিনিস পৃথিবীতে কিছু নেই। তার আই নো দ্যাট ইউ আর অনেস্ট, দ্য বয় হু ইজ প্লেইং ইজ মাই ফ্রেন্ড। খুব সুন্দর, দেখো একদম বাচ্চা বাচ্চা জিনিস, একদম এটার এক্সাম্পল আগে করে দিয়েছি, শুধু এখানে বলে দিচ্ছি। আই নো, এইটা হচ্ছে কি মেইন ক্লজ, দ্যাট দ্যাট ইউ আর অনেস্ট, এটা ইউ আর অনেস্ট, দ্যাট ইউ আর অনেস্ট, এটা কি, এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের আন্ডারে কি হবে, এটা নাউন ক্লজ। নাউন ক্লজ এই কারণে, কারণ এ এই ভার্বের অবজেক্টে কাজ করে। সিমিলার এক্সাম্পল সিমিলার এক্সাম্পল এর আগে করানো হয়েছে, যদি কোনো অসুবিধা দেখে নিও একটু। দা বয়, খুব ভালো করে দেখো, দা বয় হু ইজ প্লেইং ইজ মাই ফ্রেন্ড। দেখো এই সেন্টেন্সটা এইভাবেও লেখা যেতে পারে, এই সেন্টেন্সটা এইভাবেও লেখা যেতে পারে, দা বয় কমা দিয়ে হু ইজ প্লেইং কমা দিয়ে ইজ মাই ফ্রেন্ড। তোমরা কিন্তু পরীক্ষায় সবসময় এইভাবে লিখবে, কমা ইউজ করবে। দা বয় কমা দিলে যে ক্লজটা আমি লিখবো সেই ক্লজটা তারপরে লিখবো, তারপরে ভার্বের আগে আমরা কমা দেবো ইজ মাই ফ্রেন্ড। তাহলে খুব সুন্দরভাবে সেন্টেন্সটা কনস্ট্রাকশনটা কমপ্লিট করা হয়। দেখো যদি কমা দাও, যদি কমা কেউ না দেয় তাহলে সেন্টেন্সটা ভুল, এরকম না, কমা না দিলেও সেন্টেন্সটা কারেক্ট, কিন্তু কমা দিলে আরো বেশি কারেক্ট সেন্টেন্সটা। দ্য বয় হু ইজ প্লেইং, দেখো বাচ্চা বাচ্চা মানুষ জানে যে হু ইজ প্লেইং কাকে মডিফাই করছে, বয়টাকে মডিফাই করছে, আর এটা একটা লিঙ্কার ওয়ার্ড নিয়ে বসে আছে। তাহলে এইটা কি বলবো, এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। দেখো যদি এটা সাবঅর্ডিনেট ক্লজ হয় তাই কাকে মডিফাই করছে, বয়কে মডিফাই করছে, নাউনকে মডিফাই করছে, তাই এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, তাই এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে মেইন ক্লজ কোনটা, অ্যাকচুয়ালি এই সেন্টেন্সের মেইন ক্লজ, এই সেন্টেন্সের মেইন ক্লজ হয় এইটা। ভালো করে দেখো, এই সেন্টেন্সের মেইন ক্লজ হয় দ্য বয়, দ্য বয় ইজ মাই ফ্রেন্ড। এইটা হলো এই সেন্টেন্সের মেইন ক্লজ, যে দ্য বয় ইজ মাই ফ্রেন্ড। এইটা এই সেন্টেন্সটা ভালো করে দেখো, এই সেন্টেন্সটা এতক্ষণ কি ছিল, এতক্ষণ ওই অ্যাডজেক্টিভ ক্লজটা পরে ছিল, আর এখন আমরা অ্যাডজেক্টিভ ক্লজটা এইখানটা নিয়ে এসেছি। দেখো দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, এটা হচ্ছে মেইন ক্লজ। আচ্ছা সাবঅর্ডিনেট ক্লজ কোনটা, সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট ক্লজ হলো এইটা হয় হু ইজ প্লেইং, হু ইজ প্লেইং, এইটা কি, এইটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এবার ভালো করে দেখো, দ্য বয় হু ইজ প্লেইং এটা সাবঅর্ডিনেট ক্লজ, আন্ডার এটা অ্যাডজেক্টিভ ক্লজ, আমরা মেইন ক্লজ লিখলাম দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, সাবঅর্ডিনেট ক্লজ হু ইজ প্লেইং। এই সেন্টেন্সটা আরো একটা ভাবে লেখা যায়, আরেকটা ভাবে কিভাবে লেখা যায় ভালো করে দেখো। দেখো এই সেন্টেন্সটা এভাবে লেখা যায়, দ্য বয়, দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, the boy is my friend who is playing, who is playing, PLAYING। ভালো করে দেখো, এইটাও একই মানে আসে, দ্য বয় ইজ মাই ফ্রেন্ড, ছেলেটি হলো আমার বন্ধু যে আমাকে যে খেলছে। এইখানটা দ্য বয় ইজ মাই ফ্রেন্ড মেইন ক্লজ, এইটা সাবঅর্ডিনেট ক্লজ, যে কাকে মডিফাই করছে, একে মডিফাই করছে, ব্যাস গল্প শেষ। এইখানে এই সাবঅর্ডিনেট ক্লজ এইভাবে বসানো যায়, সাবঅর্ডিনেট ক্লজ এইভাবে বসানো যায়। কন্ডিশন একটা হলো সাব এই এটা সাবঅর্ডিনেট ক্লজের আন্ডারে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ তারপরে বসবে ও যাকে মডিফাই করবে। এইখানটা
মাই ফ্রেন্ডও যে মানুষ, দা বয়টাও সেই মানুষ। এই কারণে এই অ্যাডজেক্টিভ ক্লজটা আমরা এর পরেও বসাতে পারি, দা বয়ের পরেও বসাতে পারি। বোঝা গেল? অ্যাডজেক্টিভ ক্লজ সবসময় তারপরে বসবে ও যাকে মডিফাই করবে। এই নিয়মটা মোস্ট ইম্পর্টেন্ট একটা নিয়ম। এই নিয়মের উপর হাজারো প্রশ্ন বিভিন্ন পরীক্ষা জিজ্ঞাসা করে যে অ্যাডজেক্টিভ ক্লজ তারপরে বসবে ও যাকে মডিফাই করবে। এক্ষেত্রে যেহেতু দা বয় আর মাই ফ্রেন্ড একই মানুষ, তাই আমরা এটা মাই ফ্রেন্ডের পরেও অ্যাডজেক্টিভ ক্লজ বসাতে পারি, আবার দা বয়ের পরেও অ্যাডজেক্টিভ ক্লজ বসাতে পারি, যেহেতু দা বয় আর মাই ফ্রেন্ড একই মানুষ। তারপরেরটা দেখো, দেখো ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড, যদি তুমি পড়াশোনা করো, ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করো, ইউ উইল সাকসিড। বাচ্চা বাচ্চা মানুষ জানবে যে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা একটা লিঙ্কার ওয়ার্ড নিয়েই বসে আছে। ইফ ইউ ওয়ার্ক হার্ড এইটা সাবঅর্ডিনেট ক্লজ, ভালো করে দেখবে। হ্যাঁ দেখো, সাবঅর্ডিনেট ক্লজ। ইউ উইল সাকসিড এইটা কি? এটা মেইন ক্লজ। এইটা মেইন ক্লজ এই কারণে হলো এটা একা একা মানে প্রকাশ করতে পারছে যে তুমি সফল হবে। দেখো এইটা কি, যদি তুমি, যদি এটা অরিজিনাল নিয়মটা দেখি, যদি তুমি কঠোর পরিশ্রম করো, হ্যাঁ তারপরে কি হবে? এরকম কি কখনো সেন্টেন্স হয় নাকি যে যদি তুমি কঠোর পরিশ্রম করো, যদি তুমি কঠোর পরিশ্রম করো তারপরে তো কিছু বলতে তো হবে, এরকম তো মানে হয় না। যদি তুমি কঠোর পরিশ্রম করো একা একা কোনোদিন তো এরকম মানে প্রকাশ করতে পারে না। তাই এ কার প্রতি ডিপেন্ড করছে? এ এই ক্লজটার প্রতি ডিপেন্ড করছে। তাই এইটাকে বলবো আমরা মেইন ক্লজ। আর এ তো হচ্ছে না একা একা মানে, এইটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ। আর এ তো একা একা মানে প্রকাশ করতে পারছে, এ এর প্রতি ডিপেন্ড করছে। তাহলে এটা মেইন ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। এইটা সাবঅর্ডিনেট ক্লজের আন্ডারে এইটা আসবে অ্যাডভার্বিয়াল ক্লজ। কেন অ্যাডভার্বিয়াল ক্লজ? এটা একটা শর্ত দিচ্ছে, এটা একটা শর্ত দিচ্ছে যে যদি তুমি কঠোর পরিশ্রম করো। অ্যাডভার্বিয়াল ক্লজ শর্ত, যখন কোনো ক্লজ এরকম শর্ত আরোপ করে, যখন শর্ত আরোপ করে তখন সেটাকে আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। তারপরে দেখো, দিস ইজ দ্য বুক হুইচ আই বট ইয়েস্টারডে, একদম বাচ্চাদের জিনিস। দেখো দিস ইজ দ্য বুক, এইটা একটা ক্লজ, হুইচ আই বট ইয়েস্টারডে এটা একটা ক্লজ, এইটা একটা ক্লজ। এইটা সাবঅর্ডিনেট ক্লজ। কি করে বুঝলে? এরকম একটা লিঙ্কার ওয়ার্ড নিয়ে বসে আছে, এইটা হবে আমাদের কি সাব, দেখো এইটা কি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ। এখন আর আমি ডিটেলসে বলছি না, তাড়াতাড়ি অ্যান্সার গুলো করে দিচ্ছি কেমন। এটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের আন্ডারে এইটা কি আসবে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আর এইটা কি? এইটা হচ্ছে মেইন ক্লজ। কেন? কারণ এই একা একা মানে প্রকাশ করতে পারছে। এইটা হলো সেই বইটা। এইবার দেখো হুইচ আই বট ইজ, হুইচ কাকে মডিফাই করছে? দা বুক কে মডিফাই করছে। এই ক্লজটা এই নাউনকে মডিফাই করছে, যার জন্য এইটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে প্রশ্ন দেখো, দ্য ম্যান হুম ইউ শ ইজ কামিং হিয়ার, একদম সেম জিনিস। দ্য ম্যান হুম ইউ শ, সেম জিনিস। তুমি কি করবে? পরীক্ষার হলে বসে তুমি যখন লিখবে নিজে, দ্য ম্যান এরকম আমরা একটা কমা দেবো, হুম ইউ শ এরকম একটা কমা দেবো, ইজ কামিং হিয়ার। ক্লজ খুব ভালো করে শেখো। ক্লজে যদি সঠিক ব্যবহার জানতে পারো, তোমাদের রাইটিং স্কিলে কতটাই মানে হেল্প করবে, মানে তোমরা নিজেরা এখন কল্পনা করতে পারবে না। তুমি ক্লজের ব্যবহার যদি সঠিকভাবে জানতে পারো, তোমার রাইটিং এ প্রত্যেক কটা সেন্টেন্স কারেক্ট হবে, একটা সেন্টেন্সও ভুল হবে না। আমরা শুধুমাত্র ক্লজকে সঠিকভাবে আমরা লিখতে ইউজ করতে পারি না, যার জন্য আমাদের রাইটিং গুলো ভুল হয়। দেখো, দ্য ম্যান হুম ইউ শ, মানুষটি, মানুষটি যাকে তুমি দেখেছিলে, ইজ কামিং হিয়ার, মানে বাচ্চা বাচ্চা মানুষ জানবে হুম ইউ শ এটা কি? এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এইটা সাবঅর্ডিনেট ক্লজ। এইটা কাকে মডিফাই করছে? এইটা দেখো দাঁড়াও, এইটা কাকে মডিফাই করছে? দেখো এইটা মডিফাই করছে, এইটা মডিফাই করছে, কাকে মডিফাই করছে? এইটা দা ম্যানকে মডিফাই করছে। তাহলে যে ক্লজ কোনো নাউনকে মডিফাই করে তাকে আমরা কি বলি? তাকে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বলি, রাইট? এইবার ভালো করে দেখো, দেখো এইটা যদি অ্যাডজেক্টিভ ক্লজ হয় তাহলে এখানটা আমরা মেইন ক্লজ কোনটাকে বলবো? আমরা মেইন ক্লজ বলবো দ্য ম্যান, দ্য ম্যান ইজ কামিং, COMING, দ্য ম্যান ইজ কামিং হিয়ার। এইটা হলো মেইন ক্লজ। এইটা সাবঅর্ডিনেট ক্লজ, তার আন্ডারে অ্যাডজেক্টিভ ক্লজ। কারণ আর বাট হি কেম হিয়ার, এইটা একটা। দেখো ভালো করে, হি কেম হিয়ার সেখানটা এসেছিল, এটা কিন্তু একটা মানে প্রকাশ করে, সে এখানটা এসেছিল।
মানে প্রকাশ করে, সে অসুস্থ ছিল এটাও মানে প্রকাশ করে। তাহলে যখন দুটি মেইন ক্লজ, এইটাও মানে প্রকাশ করছে একা একা, এটাও একা একা মানে প্রকাশ করতে পারে, তাহলে দুটি মেইন ক্লজ, তাহলে যখন দুটি মেইন ক্লজ এইভাবে বসে একটা কোঅর্ডিনেটিং কনজাংশনকে ক্যারি করবে, ক্যারি করে যখন দুটি মেইন ক্লজ বসবে এবং একটা কোঅর্ডিনেটিং কনজাংশন বসবে, তখন এইটাকে আমরা বলবো কোঅর্ডি, দেখো কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট ক্লজ, CLAUSE, কোঅর্ডিনেট ক্লজ। জেনারেলি কোঅর্ডিনেট ক্লজ এর কি কি আছে, সাধারণত আমরা যে বেশিরভাগ এগুলো দেখতে পাই, এন্ড, বাট, অর, সো, জেনারেলি আমরা এইগুলো দেখতে পাই কোঅর্ডিনেট ক্লজ এর ক্ষেত্রে। কোঅর্ডিনেট ক্লজ খুবই সহজ। দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু মি, খুব সুন্দর। দেখো দ্যাট হি ইজ অনেস্ট, এইটা কি, এটা হচ্ছে একটা লিঙ্কার ওয়ার্ড ক্যারি করে বসছে, এইটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর এইটা কি, বাদ বাকি যে অংশটা আছে সেইটা হচ্ছে আমাদের মেইন ক্লজ। তুমি যদি বলা হয় এইটা হচ্ছে মেইন ক্লজ। এইবার খুব ভালো করে দেখবে, দ্যাট হি ইজ অনেস্ট, সে যে সৎ, এইটা কি, এটা এই ভার্বের সাবজেক্ট হয়ে কাজ করছে। যদি এই ভার্বের সাবজেক্ট কোনটা, পুরোটা, এই ভার্বের সাবজেক্ট কোনটা, এই পুরোটা, মনে করো এই একটা, এই একটা, মানে একদম পুরো যদি আমি মার্ক করে দিই, এই থেকে এই অংশটা, এই অংশটা, এই ভার্বের সাবজেক্ট, তাহলে এই ভার্বের সাবজেক্ট হয়ে কাজ করছে, তাহলে এইটাকে কি বলবো আমরা, এইটাকে বলবো আমরা নাউন ক্লজ। কেন নাউন ক্লজ, কারণ যে ক্লজ কোন ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট হয়ে কাজ করবে সেইটাকে আমরা বলবো নাউন ক্লজ। তারপরে দেখো পরের প্রশ্ন আসি। দেখো, as it was raining we stayed at home, বাচ্চা বাচ্চা মানুষ জানে এইটা একটা ক্লজ, এইটা একটা ক্লজ। উই স্টেড অ্যাট হোম, আমরা বাড়িতেই ছিলাম, বাড়িতে ছিলাম, এইটা একা একা মানে প্রকাশ করতে পারছে, তাই এইটা আমরা কি বলবো, মেইন ক্লজ। এইটাকে তাহলে কি হলো, এইটা হচ্ছে সাবঅর্ডিনেট, সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা ভালো করে দেখো, যদি বলা হয় অ্যাজ ইট ওয়াজ রেনিং, যদি বলা হয় যেহেতু বৃষ্টি পড়ছিল, তাহলে যেহেতু বৃষ্টি পড়ছিল তো একা একা মানে প্রকাশ করতে পারছে না, যেহেতু বৃষ্টি পড়ছিল একা মানে প্রকাশ করতে পারে না, তাই এইটাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ, যেহেতু এটা একা একা মানে প্রকাশ করতে পারছে না। তাহলে যেহেতু একা একা মানে প্রকাশ করতে, সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজের আন্ডারে এইটা আসবে কি, অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ হলো সাবজেক্ট ক্লজের আন্ডারে। কেন অ্যাডভার্বিয়াল হলো, দেখো এইটা বলছে অ্যাজ ইট ওয়াজ রেডি, এটা একটা কজ ইন্ডিকেট করছে, যেহেতু বৃষ্টি পড়ছিল আমরা আসতে পারিনি, তাহলে অ্যাজ দিয়ে হলে আমরা কি করি, অ্যাজ দিয়ে হলে আমরা সেটা অ্যাডভার্বিয়াল ক্লজ করবো, কারণ এই ক্ষেত্রে এটা একটা কজ ইন্ডিকেট করছে। তাই তারপরে প্রশ্ন দেখো, নাম্বার 19, ইট ওয়াজ রেইনিং সো উই স্টেড অ্যাট হোম, খুব সুন্দর। আমরা বলতেই পারি যে বৃষ্টি হচ্ছিল, আমরা বলতেই পারি যে আমরা বাড়িতে ছিলাম, তাহলে যে ক্ষেত্রে এরকম দুটোই বলতে পারি, দুটোই যখন আমরা মেইন ক্লজ হিসেবে ট্রিট হতেই পারে, তখন এই দুটি ক্লজকে আমরা কি বলবো, কোঅর্ডিনেট, কোঅর্ডিনেট ক্লজ। এখানটা দুটো মেইন ক্লজ একত্রে বসে করেছে, তাহলে এই দুটোকেই বলবো কোঅর্ডিনেট ক্লজ। তোমাকে এখানে কোঅর্ডিনেট ক্লজ কোনটা, প্রথমে হচ্ছে এইটা একটা, আরেকটা এইটা একটা, দুটো কোঅর্ডিনেট ক্লজ, এইটাকে বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন। তারপরে দেখো, হি এক্সপ্লেইনড হাউ হি সলভ দ্য প্রবলেম, সে এক্সপ্লেন করেছিল কিভাবে সে সমস্যাটা সমাধান করেছিল। বাচ্চা বাচ্চা মানুষ জানে হি এক্সপ্লেইন, এটা কি ক্লজ, এইটা হচ্ছে কি মেইন ক্লজ। এইটা সরি 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 দেখো, দেখো এইটা কি, এইটা হচ্ছে মেইন ক্লজ। হাউ হি সলভ দ্য প্রবলেম, কিভাবে সে প্রবলেমটা সলভ করেছিল, এইটা কি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। দেখো সাবঅর্ডিনেট ক্লজ, তো এইটা যদি সাবঅর্ডিনেট ক্লজ হয় তাহলে তার আন্ডারে কি ক্লজ হবে, এটা নাউন ক্লজ হবে। কেন নাউন ক্লজ হবে একটুখানি আমরা শিখে নিই। দেখো হি এক্সপ্লেন, সে এক্সপ্লেন করেছিল, হাউ হি সলভ দ্য প্রবলেম, কিভাবে সে প্রবলেমটা সলভ করেছিল। ভালো করে দেখো, এইটা তো একা একা মানে প্রকাশ করতে পারছে, সে এক্সপ্লেন করেছিল, ঠিক আছে মেইন ক্লজ। হাউ হি সলভ দ্য প্রবলেম, কিভাবে প্রবলেমটা সলভ করেছিল, এইটা সাবঅর্ডিনেট ক্লজ। আরো বোঝার সঠিক নিয়ম হলে কি, লিঙ্কার ওয়ার্ড নিয়েই বসে আছে, হাউ হি সলভ দ্য প্রবলেম। এইবার দেখো, যদি বলা হয় সে কি এক্সপ্লেন করেছিল, সে কি এক্সপ্লেন করেছিল, কিভাবে সে সমস্যাটা সমাধান করেছিল, তাহলে এই ভার্বের অ্যান্সার হয়ে কাজ করছে, অর্থাৎ এই ভার্বের অ্যান্সার হয়ে কাজ করছে, অর্থাৎ এই ভার্বের অবজেক্ট,
এই ভার্বের অবজেক্ট এইটা। যে ক্লজ কোনো ভার্বের সাবজেক্ট অথবা অবজেক্ট হয়ে কাজ করে সেই ক্লজকে আমরা কি বলি? সেই ক্লজকে আমরা নাউন ক্লজ বলি। তারপরে বসে দেখো, আই কল্ড হিম অ্যান্ড হি রিপ্লাইড ইমিডিয়েটলি। বাচ্চা বাচ্চা মানুষ বুঝতে পারছে আই কল্ড হিম এইটা একটা ক্লজ, হি রিপ্লাইড ইমিডিয়েটলি সে তৎক্ষণাৎ উত্তর দিয়েছিল। তাহলে হতেই তো পারে এটা তো মানে প্রকাশ করছে আমি তাকে ডেকেছিলাম, মানে প্রকাশ করছে। হি রিপ্লাইড ইমিডিয়েটলি সে খুব দ্রুত রিপ্লাই দিয়েছিল, এইটা হতে পারে। দুটোই মানে প্রকাশ করছে। যখন দুটো মানে প্রকাশ করছে, দুটি মেইন ক্লজ কোনো কোঅর্ডিনেট কনজাংশন নিয়ে যুক্ত হয়েছে, তখন আমরা এই দুটি মেইন ক্লজকে, এই ক্ষেত্রে এই দুটি মেইন ক্লজকে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ। এখানে কটা কোঅর্ডিনেট ক্লজ? এই একটা, এই একটা, বোঝা গেল দুটো কোঅর্ডিনেট ক্লজ। ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল, এখানটা ঠিক আমরা তো বলি কঠোর পরিশ্রম করো, ওয়ার্ক হার্ড। আমরা তো বলি তুমি কিন্তু ফেল করবে, ইউ উইল ফেল। আমরা বলি তো যে ইউ উইল ফেল, তুমি ফেল করবে, সব সময় নষ্ট করছে, ঘোরাঘুরি করছে, আমরা বলি ইউ উইল ফেল। তাহলে এই ক্ষেত্রে এইটাও একটা মানে প্রকাশ করছে, এইটাও একটা মানে প্রকাশ করছে, মাঝখান দিয়ে একটা কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে যুক্ত হয়েছে। তাই এইটাকে, এই দুটি মেইন ক্লজকে একত্রে আমরা বলবো কোঅর্ডিনেট ক্লজ, CLAUAC। আর এইটাকে আমরা বলবো কোঅর্ডিনেট কনজাংশন। এইবার ভালো করে দেখো, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল ফেল। দেখো ইউ উইল ফেল এটা তো মেইন ক্লজ, বাচ্চা বাচ্চা মানুষ জানে এটা মেইন ক্লজ মতোই কাজ করছে। এইবার দেখো, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, তাহলে এইটা দেখো, এটা বাচ্চা বাচ্চা মানুষ জানে, এইটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এইটা যদি সাবঅর্ডিনেট ক্লজ হয়, দেখো সাবঅর্ডিনেটে, তাহলে দেখো এইটা যদি সাব, এটা ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, এটা কি? এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। হ্যাঁ, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল মেইন ক্লজ। ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, এইটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কি করে বুঝে? এটা একটা লিঙ্কার নিয়েই বসে আছে ইফ। আরেকটা ব্যাপার দেখো, তাহলে এই যদি তুমি পড়াশোনা না করো, শর্ত আরোপ করছে, যখন এরকম শর্ত আরোপ করে তখন আমরা সেটাকে অ্যাডভার্বিয়াল ক্লজ বলি। যে ক্লজ এরকম কোন শর্ত আরোপ করবে, সেই ক্লজকে আমরা সবসময় অ্যাডভার্বিয়াল ক্লজ বলবো। বোঝা গেল? আচ্ছা, আমাদের ক্লজের ক্লাস আজকে এতটুকুই থাকবে। আমরা এর পরের ক্লাসে জয়নিং শিখবো, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড আমরা জয়নিং শিখবো। তোমরা এই ক্লজটা একটুখানি বারংবার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ক্লাসে রিভিশন দিয়ে নাও। তারপরে তাহলে যখন আমরা জয়নিং শিখবো, তখন খুব ইজিলি আমরা বুঝতে পারবো যে জয়নিংটা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, খুব সুন্দরভাবে। আরেকটা ব্যাপার হলো যে এই চ্যানেলটা নতুন চ্যানেল, তো তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটুখানি লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের বন্ধুদের মধ্যে সবার মধ্যে একটু শেয়ার করে দিও, যাতে করে তারা এই ভিডিওটা দেখতে পায়। কেমন? আচ্ছা, তাহলে মন দিয়ে সবাই খুব পড়াশোনা করো। আমরা পরের ক্লাসে আবার জয়নিং শিখবো। ওকে, ততক্ষণ এটা প্র্যাকটিস করতে থাকো। আচ্ছা।